আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ায় আমেরিকান হামলা, ইরানের প্রতি সতর্কতা, বললেন বাইডেন। টেক্সাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। ফ্লোরিডায় রক্ষণশীলদের সম্মেলন শুরু। বাইডেনের উদারনীতি প্রতিরোধের ঘোষণা, বক্তব্য দেবেন ট্রাম্প। খুনে অভিযুক্ত করলেও সৌদির শীর্ষ নেতা বলে প্রিন্স সালমানের ওপর নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের। 2024 সালে মিলবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। এবং মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি, চিঠিতে হুমকি, আবারও হলেন এশিয়ার সেরা ধনী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সিরিয়ায় যে বিমান হামলা চালিয়েছে তা ইরানের জন্য সতর্কতা হিসেবে দেখতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাপক শীতকালীন ঝড়ের পর টেক্সাসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেছেন। একই সঙ্গে তিনি ইরানকে সতর্ক হতেও বলেছেন। আরও দেখুন রিপোর্টে। ভয়াবহ তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত টেক্সাস পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত টেক্সাসবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় সিরিয়ায় বিমান হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাকে ইরানের উচিত সতর্কতা হিসেবে দেখা। এদিকে সিরিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের এ হামলার নিন্দা জানিয়েছে। সিরিয়ায় এ হামলাকে বাইডেনের নতুন প্রশাসনের পক্ষ থেকে অশুভ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে। ইরান বলেছে এই হামলা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে আমেরিকান সেনাদের অবস্থানে সাম্প্রতিক রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন, বহু আহতের খবর পাওয়া গেছে। হামলার কথা স্বীকার করে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় সামরিক বাহিনী সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন, ইরাকে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই বিমান হামলার অনুমোদন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনও টেক্সাস সফরে সে কথাই আবার বলেছেন। পেন্টাগনের তথ্যানুসারে 7টি লক্ষ্যবস্তুতে 7টি 500 LB জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র পাচারে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি সংযোগস্থলও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট জো বাইডেনের $1.9 ট্রিলিয়ন করোনা তহবিলের অনুমোদন দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এক সপ্তাহ আগেই বিশাল অঙ্কের এই প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা জানিয়েছিলেন বাইডেন। স্থানীয় সময় শনিবার সকালে ভোটের ফলাফল অনুযায়ী এই বিলের পক্ষে ভোট পড়েছে 219টি এবং বিপক্ষে ভোট দিয়েছে 212 জন। বেশিরভাগ ডেমোক্রেট এই বিলের পক্ষে থাকলেও 2 ডেমোক্রেট সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। তারা এই বিলকে বড় ধরনের ব্যয় বলে মনে করছেন। এই বিলটি এখন সিনেটে পাঠানো হবে। সেখানে ডেমোক্রেট এবং রিপাবলিকান সদস্যের সংখ্যা প্রায় সমান। সিনেটে অনুমোদন পেলে আর কোনো বাধা থাকছে না এই প্রণোদনা প্যাকেজটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য $1 ট্রিলিয়ন বরাদ্দ থাকবে। এর আওতায় প্রত্যেক আমেরিকানকে $1,400 করে সহায়তা দেওয়া হবে। প্রেসিডেন্ট জো বাইডেন ও তার উদারনৈতিক কর্মসূচির বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নেমেছে রিপাবলিকান রক্ষণশীল বা ট্রাম্পপন্থী অংশ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ পরিকল্পনা ও সমর্থনে সিটিজেন ইউনাইটেড নামের একটি সংগঠনের ব্যানারে রক্ষণশীলরা মাঠ গরম করার চেষ্টা করছে। ফ্লোরিডায় এক সম্মেলন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আরও দেখুন রিপোর্টে।
প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই মাঠে নামল ট্রাম্পপন্থী রক্ষণশীলরা। ২৫ ফেব্রুয়ারি ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী গুরুত্বপূর্ণ সম্মেলন। গত নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মধ্য দিয়ে কোণঠাসা হয়ে পড়া রক্ষণশীলদের প্ল্যাটফর্ম কনজারভেটিভ অ্যাকশন পলিটিক্যাল কনফারেন্স এর ব্যানারে পুরো যুক্তরাষ্ট্র থেকে রক্ষণশীলদের সমাবেশ ঘটেছে। এই সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দেবেন শেষ দিন আগামী রবিবার সন্ধ্যায়। ২৫ ফেব্রুয়ারি সকালেই রক্ষণশীলদের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেনের নানা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের মূল চেতনার বিরোধী বলে অভিযোগ তোলা হয়েছে। বাইডেনের এসব উদারনৈতিক কর্মসূচিকে রুখে দাঁড়ানোর জন্য ফাইট ব্যাক এগেইনস্ট এজেন্ডা ডিফেন্ড ট্রাম্পস রেকর্ড তারা প্রচারও শুরু করেছে। We listened to months of media telling us that Joe Biden, he's a moderate, don't worry. He's not going to end energy. He's not going to end pipelines, which is partially correct. He's not going to end Russian pipelines. রক্ষণশীলদের সম্মেলনের অন্যতম সহযোগী সংগঠন সিটিজেন ইউনাইটেডের প্রেসিডেন্ট ডেভিড বসি বলেন, stopbideneagenda.com নামের ওয়েবসাইট এর মধ্যেই চালু করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমেরিকা ফার্স্ট নামে ট্রাম্পের কর্মসূচি থেকে সরে আসার কোনো রায় জনগণ বাইডেনকে দেয়নি। এর মধ্যেই অভিভাষণ থেকে শুরু করে নানা ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে মার্কিন জনগণের কোনো অগ্রাধিকার নেই বলে ডেভিড বলেন। Donald Trump is going to be the leader, the political leader, the idea leader, the thought leader, and the fundraising leader for our party over the next couple of years, and I think he's going to be tremendously successful at it. stopbideneagenda.com এর প্রচারণায় বলা হয়েছে, নির্বাচনে জালিয়াতি বন্ধ করতে হবে। ফ্লোরিডার অরল্যান্ডোতে জড়ো হওয়া অধিকাংশ রক্ষণশীলের ধারণা ও বিশ্বাস গত নির্বাচনে কারচুপি হয়েছে। তারা বলছেন, নির্বাচনের উপর যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্রের পরিচিত সব চরম রক্ষণশীল রাজনীতিবিদদের সমাবেশ ঘটেছে ফ্লোরিডার রক্ষণশীলদের সম্মেলনে। সিনেটর টেড ক্রুজ, সিনেটর টম কটন, সিনেটর হোসে হাউলি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন, গভর্নর ক্রিস্টি নোয়েম সহ রক্ষণশীল তারকাদের বেশিরভাগই ফ্লোরিডার সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে প্রেসিডেন্ট বাইডেন ও উদারনৈতিকতার বিপক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। তাদের প্রচারণার জন্য টিভি ও রেডিও বিজ্ঞাপনে বিপুল বাজেট করা হবে। এসব প্রচারণার জন্য অর্থ সংগ্রহ শুরু হয়ে গেছে। রক্ষণশীলদের এই সমাবেশের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর প্রথম প্রকাশ্যে আসছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সাবেক প্রেসিডেন্ট এমন করে দ্রুত রাজনৈতিক মঞ্চে ফিরে আসার নজির নেই। ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থনে রক্ষণশীল লোকজন যে ঐক্যবদ্ধ তা প্রমাণ করার চেষ্টা চলছে। আর এই সম্মেলন আয়োজনের সবকিছুই করছেন ট্রাম্পের লোকজন। Millions and millions of people inspired who went to battle fighting alongside President Trump, and they're terrified. আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ৭৬ সৌদি নাগরিকের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে সেই তালিকায় নেই হত্যার নির্দেশদাতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাইডেন প্রশাসন বলছে, সৌদি আরবের শীর্ষ নেতা হওয়ার কারণেই তার উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না। আরও দেখুন রিপোর্টে। হোয়াইট হাউসে প্রবেশের প্রথম কয়েক সপ্তাহেই বাইডেন প্রশাসন বুঝিয়ে দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের আমলে সৌদি আরবের সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে চলেছে, বিশেষ করে যুবরাজ সালমানের সঙ্গে। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানান, তাদের লক্ষ্য সৌদির সঙ্গে মূল সম্পর্ক না ভেঙে একটি নতুন প্রান্ত থেকে বন্ধন দৃঢ় করে তোলা। ইয়েমেন যুদ্ধ এবং সাংবাদিক খাশোগিকে হত্যার জেরে বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটে জামাল খাশোগিকে হত্যা করা হয়। সৌদির একটি কিলিং স্কোয়াড যুবরাজ সালমানের নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর খাশোগির মরদেহ গুম করে দেয়া হয়, যার আজও সন্ধান মেলেনি। শুক্রবার খাশোগি হত্যাকাণ্ডের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পরপরই সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান আহমেদ আল আসিরির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির রাজকীয় বাহিনী র্যাপিড ইন্টারভেনশন ফোর্স বা RIF এর উপরও। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত হবে এবং কোনো আমেরিকান নাগরিক নিষেধাজ্ঞা প্রাপ্তদের সঙ্গে ব্যবসা বা যোগাযোগ রাখতে পারবেন না। এছাড়া সৌদির আরও 76 নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই বিধিনিষেধ বেছে বেছে তাদের পরিবারের সদস্যদের উপরও প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সৌদি আরব শুরুর দিকে খাশোগি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে যে দেশে ফিরিয়ে আনার একটি অভিযানে ভুলক্রমে তাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকায় 5 জনকে মৃত্যুদণ্ড দেয় দেশটি। পরে অবশ্য তাদের সাজা কমিয়ে 20 বছরের লোক দেখানো কারাদণ্ড দেয়া হয়। এই হত্যাকাণ্ডে যুবরাজ সালমান জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করেছে সৌদি সরকার। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে তাকে খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরও সৌদি যুবরাজের উপর কেন কোনো নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না জানতে চাইলে এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশের শীর্ষ নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা দেয় না। Is really not to rupture the relationship, but to recalibrate it, to be more in line with our interests and our values. And I think that we have to understand as well that this is bigger than any one person. তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের জন্য ট্রাম্প প্রশাসনের চালু করা প্রশ্নমালা বাতিল করে দেওয়া হয়েছে। অভিবাসীদের নাগরিকত্ব প্রাপ্তিকে কঠিন করে তোলার জন্য গত বছর ট্রাম্প প্রশাসন নতুন প্রশ্নমালা চালু করেছিল। এসব প্রশ্নে যুক্তরাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য নিয়ে রক্ষণশীল ধারণার প্রশ্ন রাখা হয়েছিল। অভিবাসী মহল থেকে এ নিয়ে তখনই প্রতিবাদ উঠেছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে 22 ফেব্রুয়ারি এক নির্দেশনা জানানো হয়। নাগরিকত্ব পরীক্ষার জন্য 2008 সাল থেকে চালু থাকার প্রশ্নপত্রের ব্যবহার করা হবে। ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত নাগরিকত্ব প্রশ্নমালা আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যারা গত 1 ডিসেম্বর থেকে 1 মার্চ সময়ের মধ্যে নাগরিকত্বের আবেদন করবেন তাদের জন্য উভয় প্রশ্নপত্রই কিছুদিন চালু থাকবে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অল্প আয়ের লোকজনকে ইন্টারনেট ব্যবহারের জন্য মাসে $50 করে দেবে ফেডারেল কমিউনিকেশনস কমিশন FCC। যারা ফুড স্ট্যাম্প, মেডিকেইড বা অন্যান্য সামাজিক নিরাপত্তার আওতায় আছেন তাদের করোনা মহামারীতে এই অর্থ দেওয়া হবে। ইন্টারনেট সেবাদানকারী কোম্পানির মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে বলে FCC জানিয়েছে। FCC জানিয়েছে, বিভিন্ন এলাকায় বাস করা বিশেষ জাতিগোষ্ঠীর লোকজনকে মাসে $75 করে দেওয়া হবে। এছাড়া যারা যোগ্য বিবেচিত হবেন তাদের ট্যাব বা ডিজিটাল ডিভাইস কেনার জন্য এককালীন $100 অনুদান দেওয়ার কথাও জানিয়েছেন FCC। গত বছর কংগ্রেসে পাশ করা আইনে এই খাতের জন্য $3.2 বিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় স্কুলের শিক্ষার্থীরা নিজেদের বাসায় ইন্টারনেট সুবিধা না থাকায় লাইব্রেরিতে গিয়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। জর্জিয়ায় বিমান বিধ্বস্তে অন্তত 3 জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় জর্জিয়ার গাইনেসভিলে এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান দুর্ঘটনায় এই প্রাণহানি হয়েছে। জানা গেছে, গাইনেসভিলে এক উড্ডয়নের পর কিছুক্ষণ একটি জলাশয়ে বিমানটি বিধ্বস্ত হয়। গাইনেসভিলে থেকে ফ্লোরিডায় ডেটোনা বিচে যাওয়ার কথা ছিল বিমানটির। যৌথভাবে FAA ও NTSB এর কারণ খতিয়ে দেখছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের। 2024 সালে মিলবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন।
ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, Jackson Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার করোনা ভাইরাস আপডেট। ভারতের প্রস্তুতকারক সংস্থাগুলির নেটওয়ার্কের মাধ্যমে তথ্য হাতাতে মরিয়া চেষ্টা করছেন চীন ও রাশিয়ান হ্যাকাররা। ভারতের একাধিক সংস্থা বর্তমানে করোনা টিকা তৈরির কাজ চালাচ্ছে। সেই সংস্থাগুলোর নেটওয়ার্ক থেকেই টিকার তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাকাররা। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে টিকা তৈরির তথ্যের গোপনীয়তা রক্ষা করতে সব রকম পদক্ষেপ নিতে সতর্ক করে দেওয়া হয়েছে। ইন্টেল ফার্মের একটি প্রতিবেদন অনুযায়ী হ্যাকাররা ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, পতঞ্জলি এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সকে তাদের নিশানা করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতের করোনা টিকার তথ্য চুরি করতে 15টি হ্যাকিং চক্র সক্রিয় রয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনা যারা করার তারা তো করবে, যারা বলছে বলতে থাকুক। দেশের পরিস্থিতিতে এ আইন করা হয়েছে। তিনি বলেন, স্কুল জীবন থেকে রাস্তায় নামার অভ্যেস আছে। 1962 সাল থেকে রাজনীতি করে আসছে। দেশের সবাইকে চেনা আছে। কারাগারে অসুস্থতার কারণে কেউ মারা গেলে কার কি করার আছে। শনিবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রান্তে ছিলেন গণমাধ্যম কর্মীরা। প্রধানমন্ত্রী বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। আজকের বাংলাদেশ একটি বদলে যাওয়া বাংলাদেশ। আমি একজন নগণ্য সেবক মাত্র। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অবশ্যই আমাদের জন্য গর্বের ও এক ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে নিউ ইয়র্কে এক সভায় সিডিপি এ সুপারিশ করে। এর ফলে 2024 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে। আরও দেখুন রিপোর্টে। জাতিসংঘের নিয়মানুযায়ী কোনো দেশ পরপর 2টি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মানদণ্ডগুলো অর্জন করেছে। আর এই সুখবরটি এলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে। খবরটি আগে জানা গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জাতিকে এই সুখবরটি দেন। বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। 1975 সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত 2018 সালে পূরণ করে। সিডিপি 3টি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। 3টি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230 মার্কিন। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1827। মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে 66 পয়েন্টের প্রয়োজন। বাংলাদেশের পয়েন্ট এখন 75.3।
অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে কোনো দেশের পয়েন্ট 36-এর বেশি হলে সেই দেশকে এলডিসি ভুক্ত রাখা হয়। 32-এ আসার পর উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন হয়। সেখানে বাংলাদেশের পয়েন্ট এখন 25.2। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে বিশ্ববাজারে বাংলাদেশ এখন যে শুল্কমুক্ত বাজার সুবিধা, ওষুধ খাতের সুবিধা, মেধাস্বত্ব সুবিধা সহ অন্য যেসব সুবিধা পাচ্ছে সেগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে বিনিয়োগকারী আকর্ষণ, ক্রেডিট রেটিংয়ে উন্নয়ন, বিশ্ব দরবারে মর্যাদা বৃদ্ধি সহ নানা ক্ষেত্র তৈরি হবে। প্রস্তুতির এই সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তাছাড়া বর্তমান নিয়মে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ 2026 সালের পর আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কারান্তরীণ অবস্থায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন সহ ঢাকায় নিযুক্ত 13 রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান। তারা বলেন, মুস্তাক আহমেদ 5 মে 2020 থেকে ডিজিটাল সিকিউরিটি আইনে বিচারাধীন মামলায় কারাগারে আটক ছিলেন। আমরা মনে করি বিভিন্ন সময়ে তার জামিন আবেদন নাকচ করা হয়েছে, যার ফলে কারান্তরীণ অবস্থায় তার উপযুক্ত চিকিৎসা প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে। বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর প্রবিধান এবং এর প্রয়োগ নিয়ে আমাদের স্ব রাষ্ট্রের বৃহত্তর উদ্বেগের প্রেক্ষিতে আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়েতুন দেশটির জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া মিয়ানমার বিষয়ে জাতিসংঘের এক বিশেষ বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার তাগিদ দেন তিনি। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ চলছে। ওই দিনই অং সান সুচি নির্বাচিত সরকারকে উৎখাত করে তাকে গৃহবন্দী করা হয়। গত 3 সপ্তাহ ধরে মিয়ানমারের বিভিন্ন শহরে প্রতিদিনই সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ ধর্মঘট চলছে। ইতিমধ্যে বিক্ষোভকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীর দমন পীড়ন ছাড়াও হামলা চালিয়েছেন সেনা অভ্যুত্থান সমর্থকরাও। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের কাছাকাছি একটি কারাগার থেকে 4 শতাধিক বন্দী পালিয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ক্রোইক্স দেশ বুটেক্স কারাগার থেকে বন্দীরা পালিয়ে যাওয়ার সময় কারাগারের পরিচালক সহ 25 জনের মৃত্যু হয়েছে। এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই ক্ষমতাবান গ্যাং নেতা আর্নেল জোসেফ নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্র গেরি ডেস্ট্রোজিয়ার্স জানিয়েছে, মৃত্যুর পর পায়ে বেরি পড়া অবস্থায় তাকে পাওয়া গেছে। একটি মোটরসাইকেল করে তিনি চেক পয়েন্ট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি থামানো যায়নি এবং জোসেফ এক পুলিশ কর্মকর্তার দিকে বন্দুক তাক করেন। সে সময় আত্মরক্ষার জন্যই ওই পুলিশ কর্মকর্তা জোসেফকে গুলি করেন। 2019 সালে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত হাইতির মোস্ট ওয়ান্টেড গ্যাং নেতা হিসেবে পরিচিত ছিলেন জোসেফ। কিভাবে কারাগার থেকে শত শত বন্দী পালিয়ে গেল তা এখনও পরিষ্কার নয়। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি, চিঠিতে হুমকি, আবারও হলেন এশিয়ার সেরা ধনী। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ভারতের দক্ষিণ মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ির কয়েক গজের মধ্যে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, গাড়িতে পাওয়া গেছে একটি হুমকি চিঠিও। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর যেদিন তাকে হুমকি দেওয়া হয় সে সময়ই তিনি ফিরে পেলেন এশিয়ার সেরা ধনীর খেতাব। বিস্তারিত রিপোর্টে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে নীল রঙের একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করা হয়। সেটি থেকে পাওয়া গেছে 20টি জিলেটিন স্টিক। এছাড়াও চালকের পাশের আসনে পাওয়া গেছে একটি ব্যাগ। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি হুমকি চিঠি। আম্বানি পরিবারকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, এটা শুধু একটি ট্রেলার, পরের বার মালপত্র ভর্তি করে তোমাদের কাছে গাড়ি যাবে। মুম্বাই পুলিশ বলছে, রিলায়েন্স কর্ণধারের বাড়ির সামনে যে গাড়িটি উদ্ধার হয়েছে তার নম্বর প্লেটটি জাল। তবে গাড়ির চেসিস নম্বর ও অন্যান্য তথ্য থেকে জানা যাচ্ছে গাড়িটি চুরি করে আনা হয়েছিল মহারাষ্ট্রের বাইরে থেকে। পাশাপাশি গাড়িতে পাওয়া জিলেটিন স্টিকগুলো কেনা হয়েছিল নাগপুরের একটি কোম্পানি থেকে। তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেরাও করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুকেশ আম্বানির বাড়ির আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে একটি হুডওয়ালা পুলওভার পরে গাড়ি থেকে নেমেছে চালক। তারপর তিনি উধাও হয়ে যান। গাড়িটি এসেছিল উর্লির দিক থেকে। এ নিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সংবাদ মাধ্যমে বলেন, গোটা বিষয়টির তদন্ত করছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। খুব শিগগিরই তদন্ত শেষ হবে। স্করপিও ভ্যান में कुछ जिलेटिन पाया गया है। इसकी पूरी जांच मुंबई क्राइम ब्रांच कर रहा है। जो भी असलियत है जल्द से जल्द सामने आएगी। এদিকে হারানো মুকুট ফিরে পেয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। আবারও এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছেন তিনি। চীনের ব্যবসায়ী ঝং শানশানকে হারিয়ে শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নেন আম্বানি। শুক্রবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের হিসাবে এ তথ্য উঠে এসেছে। ব্লুমবার্গ জানিয়েছে, আম্বানির সম্পদের পরিমাণ বর্তমানে $80 বিলিয়ন, যাকে তিনি পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন চীনের সেই ধনকুবের ঝং শানশানের সম্পদের পরিমাণ $76.6 বিলিয়ন। চলতি সপ্তাহে তার বোতলজাত পানির কোম্পানি 22% ঊর্ধ্বমুখী রেকর্ড করে। তবে গত সপ্তাহে শীর্ষ অবস্থান থেকে তার $22 বিলিয়ন অধিক অবনমন হয়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি। এ বিষয়ে আলোচনা সঠিক পথেই আছে বলে ইঙ্গিত দিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। একই সাথে তিনি জানিয়েছেন, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে আলোচনা এখনও চলছে। বিশ্বের সবচেয়ে দামি এই দুই ফরোয়ার্ডের সাথে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বর্তমান চুক্তি 2022 সালের জুনে শেষ হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে, নেইমারের সাথে ইতিমধ্যেই নতুন চুক্তির সবকিছু সম্পন্ন করে ফেলছে পিএসজি। এদিকে 2017 সালে নেইমারের মতোই পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে তাকে নিয়ে গত মৌসুম থেকেই বেশ জোর গুঞ্জন রয়েছে। এ ব্যাপারে এমবাপ্পের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে পিএসজি। এবার সংস্কৃতি সংবাদ। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিনেত্রী লেডি গাগার চুরি যাওয়া দুটি কুকুর পাওয়া গেছে। এক নারী কুকুর দুটি থানায় রেখে গেছেন। তবে লেডি গাগার কুকুরগুলোকে গুলি ও চুরির সঙ্গে সে নারী জড়িত নন বলে জানা গেছে। বুধবার লস অ্যাঞ্জেলেসের হলিউড থেকে কুকুরগুলো চুরি করেন দুই ব্যক্তি। শুক্রবার এক নারী লস অ্যাঞ্জেলেস
পুলিশ বিভাগের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশনে কুকুর দুটি দিয়ে যান। পুলিশের রবারি ও হোমিসাইড বিভাগের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন জনাথন টিপেন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে লেডি গাগার প্রতিনিধি থানায় গিয়ে ফ্রেঞ্চ বুলডগ দুটির পরিচয় নিশ্চিত করেছেন। কুকুর চুরির পর $5 লাখ পুরস্কার ঘোষণা করেছিলেন লেডি গাগা। তিনি বর্তমানে রোমে আছেন, সেখানে একটি ছবির শুটিং করছেন তিনি। এবারে একটি অন্যরকম সংবাদ। প্রাচীন সভ্যতার সূতিকাগার মিশরের পরতে পরতে রয়েছে রহস্য, বিশেষ করে আনুমানিক 5000 বছর আগেকার তৈরি পিরামিড আর মমি তৈরির কৌশল। এর বাইরেও মিশরীয় রানী ক্লিওপেট্রার সাগরতলের গুপ্ত রাজপ্রাসাদ এখনও মানুষকে ভাবায়। প্রায় 1400 বছর পর ভূমধ্যসাগরের গভীরে পাওয়া যায় এই প্রাসাদের অস্তিত্ব। আরও দেখুন রিপোর্টে। মিশরের 3000 বছরের ইতিহাসে 170 জন ফারাও বা শাসকের মাঝে 7 জন ছিলেন নারী। তবে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত ছিলেন ক্লিওপেট্রা। সৌন্দর্য আর বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন এই নারী। সারা বিশ্বের অভিজাত পুরুষ, রাজা, এমনকি সাধারণ পুরুষেরাও পাগল ছিল ক্লিওপেট্রার সৌন্দর্যে। সেই ক্লিওপেট্রার এক রহস্যময় প্রাসাদ রয়েছে সাগরের অতলে। 1991 সালে 23 জানুয়ারি ভূমধ্যসাগরের গভীরে পাওয়া যায় ক্লিওপেট্রার প্রাসাদের অস্তিত্ব। মিশরের আলেকজান্দ্রিয়ার একদল ডুবুরি হঠাৎ করেই পেয়ে যান ক্লিওপেট্রার প্রাসাদ ও দুর্গের ধ্বংসাবশেষ। ক্লিওপেট্রাকে নিয়ে কৌতূহলের শেষ নেই আজও। এখনও আগ্রহীরা খোঁজ করেন তার চিহ্নটুকু। ক্লিওপেট্রা এবং তার শাসন পদ্ধতি সবই যেন রহস্যময়। ক্লিওপেট্রার প্রাসাদ এবং সাম্রাজ্যের বড় অংশ এখন ঘুমিয়ে আছে ভূমধ্যসাগরের নিচে। গ্রিক ঐতিহাসিক স্ট্রাবোর লেখায় জানা যায় ক্লিওপেট্রার প্রাসাদ ছিল মিশরের অ্যান্তিরহোদোস দ্বীপে। এই দ্বীপের অস্তিত্ব বহুদিন আধুনিক পৃথিবী জানতে পারেনি। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামিতে ক্লিওপেট্রার প্রাসাদ সহ এই দ্বীপটিকে গ্রাস করে নিয়েছে ভূমধ্যসাগর। প্রায় 1600 বছর আগে ভূমিকম্প ও সুনামিতে তলিয়ে যায় আলেকজান্দ্রিয়ায় বিখ্যাত বাতিঘরও। তখনই নিশ্চিত হওয়া যায় সাগরতলে গুপ্ত রাজপ্রাস ছিল না রানীর। এটা কালের পরিক্রমায় ধ্বংস হয়েছে, সাগরতলে ডুবে গেছে। মিশরের আলেকজান্দ্রিয়ায় একদল ডুবুরি হঠাৎ করেই পেয়ে যান ক্লিওপেট্রার প্রাসাদ ও দুর্গের ধ্বংসাবশেষ। এক ডুবুরি দলের নেতৃত্বে ছিলেন ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক গার্ডিও। 1990 থেকে তারা সাগর চষে বেড়ান শুধু ক্লিওপেট্রার হারিয়ে যাওয়া সাম্রাজ্যের খোঁজে। 1991 সালে 23 জানুয়ারি ভূমধ্যসাগরের গভীরে পাওয়া যায় ক্লিওপেট্রার প্রাসাদের অস্তিত্ব। কার্বন ডেটিং পরীক্ষা করে বলা হলো এই প্রাসাদ তৈরি করেছিল রানীর জন্মেরও 300 বছর আগে। সেখান থেকে ক্লিওপেট্রার প্রেমিক জুলিয়াস সিজারের ছেলে সিজারিয়ানের মাথায় পাথরে মুকুট উদ্ধার করেছিল ডুবুরিরা। পানির অতলে ঘুমিয়ে আছে প্রাচীন নগরীর লাল রঙের মিশরীয় গ্রানাইটের তৈরি দেবী আইসিসের মূর্তি, ক্লিওপেট্রার পরিবারের সদস্যদের মূর্তি, প্রচুর অলংকার, বাসনপত্র ও স্ফিংক্সের 2টি মূর্তি রয়েছে। সে সময়ের মুদ্রা থেকে শাসকদের মূর্তি। ডুবুরিরা তুলেও এনেছেন মিশরের শেষ রানী ক্লিওপেট্রার রাজ্যের অনেক মূর্তি, মুদ্রা ইত্যাদি। এখনও রহস্যাবৃত সেই প্রাসাদটিও। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিরিয়ায় আমেরিকান হামলা ইরানের প্রতি সতর্কতা, বললেন বাইডেন। টেক্সাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। ফ্লোরিডায় রক্ষণশীলদের সম্মেলন শুরু, বাইডেনের উদারনীতি প্রতিরোধের ঘোষণা, বক্তব্য দেবেন ট্রাম্প। খুনে অভিযুক্ত করলেও সৌদির শীর্ষ নেতা বলে প্রিন্স সালমানের ওপর নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের। 2024 সালে মিলবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। এবং মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি, চিঠিতে হুমকি, আবারও হলেন এশিয়ার সেরা ধনী। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত
ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।